ওয়েলকাম টু দিস চ্যানেল। হোপ ইউ আর ডুইং ওয়েল। আজ আমি অর্থনীতির আহ, কয়েকটা গুরুত্বপূর্ণ টার্ম সিআরআর, এসএলআর, এনডিটিএল, ওডিটিএল, এই টার্মগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আহ, আহ, একজন কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সাথে সাথে যারা অর্থনীতির ভারতীয় অর্থনীতির সম্বন্ধে আপডেট থাকতে চান, সাধারণ নাগরিক হিসাবে, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। এই সিআরআর, এসএলআর, এই টার্মগুলো ইউজ করতে গেলে প্রথম একটা টার্ম জানা উচিত, সেটা হলো এনডিটিএল। এনডিটিএল এর ফুল ফর্ম হলো নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি। Net demand and time liability is basically the sum of demand and time liabilities, including ODTL of scheduled commercial bank. Basically the sum of demand and liabilities. ডিমান্ড অ্যান্ড লাইবিলিটিস এর মধ্যে যে পার্থক্য, ডিমান্ড কি, একটা এখানে এটাতে দুটো টার্ম জানা প্রয়োজন। সেটা হলো অ্যাসেট এবং লাইবিলিটিস। হোয়াট ইজ অ্যাসেট আর হোয়াট ইজ লাইবিলিটিস। একটা বিষয় ব্যাংকের কাছে যখন সেটা অ্যাসেট, কোনো একটা বিষয় ব্যাংকের কাছে অ্যাসেট, সাধারণ কাস্টমারের কাছে যে লোন নিয়ে তার কাছে হলো লায়াবিলিটি। বা যখন আমরা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করব, আমাদের কাছে সেই ফিক্সড ডিপোজিটের অ্যামাউন্টটা হলো অ্যাসেট, ব্যাংকের কাছে ওটাই হলো লায়াবিলিটিস। তো এই ব্যাপারগুলো এখানে কি হয়, ব্যাংকিং সিস্টেমে কি হয়, যে আমরা সাধারণ নাগরিকরা বা কোনো বাণিজ্যিক সংস্থা বা কর্পোরেট সংস্থা যেই হোক না কেন, ব্যাংকে যে আমাদের কাস্টমার যে অ্যাকাউন্ট থাকে, সেখানে ফিক্সড ডিপোজিট, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, এই বিভিন্ন অ্যাকাউন্টে যে মানিগুলো ডিপোজিট করা হয়, সেই ডিপোজিট করার ফলে আমাদের কাছে, সাধারণ কাস্টমারদের কাছে, সেটা হলো একটা অ্যাসেট, আর ব্যাংকের কাছে কিন্তু ওটা একটা লায়াবিলিটিস। মনে করলাম আমি কোনো ব্যাংকে 5 বছরের জন্য একটা ফিক্সড ডিপোজিট করলাম, 5 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করলাম। তো আমার কাছে 5 লক্ষ টাকা অ্যাসেট এবং ওটার উপরে একটা ইন্টারেস্ট হবে। সেটা সহিত 5 বছরের পরে যে অ্যামাউন্টটা, সেটা ব্যাংকের কাছে একটা লায়াবিলিটি, কারণ 5 বছর পর ওই অ্যামাউন্টটা ফেরত দিতে হবে আমাকে। তো এটা লায়াবিলিটিস। তো এই যে এবারে এটা টাইমের ব্যাপার থাকে, কারণ আমি 5 বছর পরে দিচ্ছি, 5 বছর পরে এটা একটা অ্যামাউন্টটা 5 বছর পর, তার আগেও তোলা যায়, কিন্তু তখন সেটা ব্যাপার না। তাহলে সবাই তো আর ফিক্সড ডিপোজিট মানে সেটা একটা নির্দিষ্ট টাইমের জন্য করে। কেউ হয়তো কোনো কারণবশত যদি সেটা মেচিওর হওয়ার আগেই তুলে নেয়, সেটা সামান্য কয়েকজন কাস্টমার তুলতে পারে, সবাই হয়তো তুলবে না, কারণ তাহলে ফিক্সড ডিপোজিট সে করবেই না। তো একটা ধরে নেওয়া হয় যে একটা ম্যাক্সিমাম কাস্টমারই কিন্তু, যারা ফিক্সড ডিপোজিট করেছে, তারা কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পরেই সে তার ম্যাচুরিটিটা নেবে। তো এই যে ব্যাংকের ডিমান্ড লায়াবিলিটিস প্লাস টাইম লায়াবিলিটিস প্লাস আদার ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস প্লাস আদার লায়াবল টু দ্য আদার্স, এই যে একটা ব্যাংকিং সিস্টেমে যে লায়াবিলিটিসগুলো থাকে, একটা নির্দিষ্ট সময় এবং অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট সময় এবং অ্যামাউন্টটাকে ব্যাংকে ফেরত দিতে হয়। এই যে লায়াবিলিটিসগুলো, শুধু ব্যাংকের তো লায়াবিলিটিস থাকে না, ব্যাংকের কিছু অ্যাসেটও থাকে। ব্যাংক যে কার লোন, হোম লোন, যে কর্পোরেট লোন, যে লোনগুলো দেওয়া হয়, এই লোনগুলোর উপরে তো ব্যাংক ইন্টারেস্ট নেয়। তো ব্যাংকের কাছে তো অ্যাসেট, তো এই অ্যাসেটগুলো এবং ব্যাংকের যে লায়াবিলিটিসগুলো, এই দুটোর মধ্যে যে গ্যাপটা, আরও বিভিন্ন ব্যাংকের অ্যাসেট থাকে, টোটাল গ্যাপটা, যেটাকে বলা হয় নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস। যে নেট ডিমান্ড টাইম লায়াবিলিটিস উপরে রিজার্ভ ব্যাংক সিআরআর এবং এসএলআর নির্ধারণ করে, কারণ ওই যে অ্যামাউন্টটা এনডিটিএল যেটা ব্যাংকের কাছে রইল, যেটাতে ব্যাংক এরপরে নতুন ফ্রেশ করে আবার লোন, কার লোন, হোম লোন দিতে শুরু করবে। তো এটাই হলো এনডিটিএলের মূল কথা। এরপরে এর সাথেই একটা ওডিটিএল, এটা হলো ইনক্লুডিং ইন্টারেস্ট অ্যাক্রুড অন ডিপোজিট।
Interest accrued in deposit, bills payable, unpaid dividends, suspend account balance representing amounts due to the other bank or public, not credit balance in branch adjustment account, any amount due to the banking system which are not in the nature of deposit or borrowing. এই ঋণ দেওয়া নেওয়া ঋণ দেওয়া নেওয়ার যে নেট হিসাবটা ব্যালেন্সটা সেটা হলো এনডিটিএল, এবং এই ডিপোজিট আর বরোইং এই দুটো বাদ দিয়েও ব্যাংকের কিছু নেট অ্যাসেট হয়। সেটা কি না, সেটা হলো কোনো ইন্টারেস্ট হিসাবে, কোনো ব্যাংকের ডিভিডেন্ড, সাসপেন্ড অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়, কাস্টমার নেই, এইভাবে আরও বিভিন্নভাবে, নট ক্রেডিট ব্যালেন্স, বিভিন্ন কারণে বরোইং আর ডিপোজিট বাদ দিয়েও একটা অ্যামাউন্ট ইন্টারেস্ট, মনে করা যাক ব্যাংক ফিক্সড ডিপোজিট দিয়েছে, তারপর একটা ইন্টারেস্ট পাওয়া যায়, তো সেই ইন্টারেস্টগুলো যে জমা হয়, মানে বরোইং মানে ইন্টারেস্টগুলো, আবার ব্যাংকও ইন্টারেস্ট দিতে হবে, এই টোটাল যে ব্যালেন্সটা যেটাকে ওডিটিএল বলা হয়। ওডিটিএলটাও আলটিমেটলি এনডিটিএলে চলে যায়, কারণ টোটাল অ্যামাউন্টটাই, মানে যে টোটাল অ্যামাউন্টটা যেটা ব্যাংক কোনো কাস্টমারকে লোন বড় দিতে পারবে, সেই টাকাটা, টোটাল টাকাটা, যেটা এনডিটিএল বলা হয়। এরপরে এনডিটিএল হয়ে যাওয়ার পরে ব্যাংকের কাছে যে অ্যাসেটটা হলো, এই অ্যাসেটটা এরপর ব্যাংক এরপর লোন দেবে, কার লোন, হোম লোন, সাধারণ কাস্টমার বা কর্পোরেট কাস্টমার, যাকেই হোক না কেন লোন দেবে। এই লোন যে টোটাল এনডিটিএলটা হলো, এই টোটাল এনডিটিএলটাই কি ব্যাংক লোন দিতে পারবে? ব্যাংক কি আপনি নিজের মর্জি মতো কাজ করতে পারবে? না। এই ব্যাংকগুলো রেগুলেট করে কে না, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কী করে, যে টোটাল অ্যামাউন্টটা হলো, তার একটা অ্যামাউন্ট অভিভাবক হিসাবে, তার একটা অ্যামাউন্ট ব্যাংকের কাছে, আরবিআই নিজের কাছে রাখতে পারে, বা ব্যাংকের কাছেও রাখতে বলতে পারে। তো প্রথম যে টার্মটা সেটা হলো সিআরআর, যেটা হলো ব্যাংক হয়তো দেখা গেল 100 কোটি টাকা ব্যাংকের কাছে রয়েছে, যেটা ব্যাংক চাইলে কাউকে লোন দিতে পারে, ব্যাংকের অ্যাসেট হিসাবে জমা হয়েছে, তো এনডিটিএল হিসেবে জমা হয়েছে, এনডিটিএল হয়েছে, নেট ডিমান্ডটা হয়েছে, নেট ডিমান্ড টাইম লাইবিলিটিস হয়েছে। সেই 100 কোটি টাকা কমার্শিয়াল ব্যাংকগুলো লোন দিতে চায়, যেটাকে বলা হয় লোন দিতে চায়। তখন কি করে, রিজার্ভ ব্যাংক একটা অংশ নিজের রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে বলে, সেটাই হলো সিআরআর, যেটাকে এইভাবে বলা হয় যে ক্যাশ রিজার্ভ রেশিও ইজ এ পার্সেন্টেজ অফ এ ব্যাংকস টোটাল ডিপোজিট দ্যাট ইটস নিড টু মেনটেন এজ এ লিকুইড ক্যাশ। মানে একটা অ্যামাউন্ট যেটাকে রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হয়, সেটা 4% to 20% যে কোনো অ্যামাউন্টের হতে পারে, এর ঊর্ধ্বসীমা নিম্নসীমা নেই, রিজার্ভ ব্যাংক এটা স্থির করে, এবং এটার ওপরে রিজার্ভ ব্যাংক কোনো ইন্টারেস্ট পেড করে না। শুধুমাত্র ব্যাংকের অভিভাবক হিসাবে এই 4% কি 3% কি 6% এই অ্যামাউন্টটা রিজার্ভ ব্যাংক নিজের কাছে জমা রাখে। This is requirement and the cash reserve ratio is kept with RBI. A bank does not earn interest on this liquid cash maintained with the RBI, neither can use it for the investing or lending purpose. এটাকে কোনো ইনভেস্টও করতে পারবে না, কোনো লেন্ডিংও দিতে পারবে না। যদি কনসিডার সিআরএস 4%, ব্যাংক মাস্ট কিপ aside every 4 time of their deposit raised by 100, 100 টাকা হলে 4 টাকা রিজার্ভ ব্যাংকের কাছে জমা দিতে হবে। দিস ইকুয়েশন ইজ সিম্পল বাট দ্য ইমপ্লিকেশন অফ দ্য সিআরআর ইকোনমি ইজ লার্জ। কিন্তু এটার ইমপ্লিকেশন খুব সহজ। 100 ইউনিট মানে হয়েছে তার 4 ইউনিট রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হবে, কিন্তু এটার একটা বিরাট প্রভাব পড়ে, কারণ এটার উপরেই, এই ইকোনমিক্সের উপরে, এটাতে নেট ডিমান্ড লাইবিলিটিজের পরে যে 4%, এটাতে কি হয়, শিডিউল কমার্শিয়াল ব্যাংকও এটার একটা গুরুত্বপূর্ণ, অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ প্রভাব থেকে যায় সিআরআর। তাহলে মূল কথা কি গেল, যে একটা যে ব্যাংকের কাছে যে হাতে টাকাটা রয়েছে তার একটা অংশ রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হবে। যদি অ্যামাউন্ট রিজার্ভ ব্যাংক যদি পরিমাণ বাড়িয়ে দেয়, তাহলে কমার্শিয়াল ব্যাংকের কাছে টাকা কম থাকবে সাধারণ কাস্টমারকে দেওয়ার জন্য,
আবার যদি রিজার্ভ ব্যাঙ্ক কমিয়ে দেয় তাহলে রিজার্ভ ব্যাঙ্ক কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর কাছে অতিরিক্ত টাকা আসবে সাধারণ পাবলিককে লোন দেওয়ার জন্য। তো এটা এইভাবে মনিটারি পলিসিতে একটা টুল হিসাবে ব্যবহৃত হয়। এরপর যে টার্মটা সেটা হলো এসএলআর। এসএলআর কি? শুধু সিআরআর মেনটেন করেই রিজার্ভ ব্যাঙ্ক ক্ষান্ত হয় না। রিজার্ভ ব্যাঙ্ক কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর অভিভাবক হিসাবে আরেকটা টুল ইউজ করে, সেটা হলো স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও অর এসএলআর। ইজ এ মিনিমাম পার্সেন্টেজ অফ এ ডিপোজিট দ্যাট এ কমার্শিয়াল ব্যাঙ্ক হ্যাজ টু মেনটেন ইন দ্য ফর্ম অফ লিকুইড ক্যাশ, গোল্ড অর আদার সিকিউরিটিস। মানে যে এনডিটিএল যে টাকাটা রয়েছে তার একটা অংশ শুধু রিজার্ভ ব্যাঙ্কের কাছে নয়, ব্যাঙ্কের নিজের কাছে, নিজের ভল্টেও একটা পার্সেন্টেজ টাকা আর ব্যাঙ্কের নিজের কাছেই রাখতে হয়। সেটা ক্যাশ হিসাবে হতে পারে, গোল্ড হিসাবে হতে পারে, গভর্নমেন্ট সিকিউরিটি, যে কোনোভাবে হোক সেটা রাখতে হবে রিজার্ভ ব্যাঙ্ক। এবং সেটা কতটা রাখতে হবে তার নির্দেশটা দেয় কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক নিজের কাছে রাখে না, 4% সিআরআর হিসাবে রাখে, যেটা নিজের কাছে রাখে। আরও একটা অংশ বলে কি ব্যাঙ্কের নিজের কাছে রাখুক, যেটাকেই বলা হয় স্ট্যাচুটরি liquidity ratio. The SLR fixed by RBI. SLR have been the traditional tool of the central bank monetary policy to control credit growth. কিসের জন্য এটা ইউজ করা হয়? ক্রেডিট গ্রোথ, ফ্লো অফ লিকুইডিটি অ্যান্ড ইনফ্লেশন ইন দ্য ইকোনমি। এটা ক্রেডিট, টোটাল টাকার পরিমাণ ক্রেডিটটা গ্রোথ করুক, ফ্লো অফ লিকুইডিটি একুল মানিগুলো ট্রানজ্যাকশন হবে, অ্যান্ড ইনফ্লেশন যদি দেখা যায় মানি ইনফ্লেশন মানে হলো কন্টিনিউয়াস গ্রো প্রাইস লেভেল। যদি ক্রমাগত কোনো জিনিসের মূল্য বৃদ্ধি হয় তখন থেকে ইনফ্লেশন বলা হয়। যদি ইনফ্লেশন বেশি হয়ে যায় তখন কি করে ব্যাংক বেশি পরিমাণে বেশি পরিমাণ টাকা ব্যাংকের নিজেদের কাছে রাখতে বলে। আবার যদি ইনফ্লেশন কম হয় তখন লো পরিমাণ টাকা ব্যাংকে নিজের কাছে রাখতে বলে। এটা এসএলআর ওয়াজ প্রেসক্রাইব বাই সেকশন 242A অফ ব্যাংকিং রেগুলেটিং সিস্টেম 1949 এই রেগুলেশন অ্যাক্টে এই রুলটা পাস হয়েছিল। এটা হলো সিআরআর এবং এসএলআর। এরপরে আরেকটা টার্ম আসে, সেটা হলো এমএসএফ, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট। আমি আগের একটা ভিডিওতে রেপো রেট এবং রিভার্স রেপো রেট নিয়ে আলোচনা করেছিলাম। রেপো রেট মানে যে রেটে রিজার্ভ ব্যাঙ্ক কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে শর্ট টার্ম 14 ডেজের জন্যে যে ইন্টারেস্টে মানি সাপ্লাই করে সেটাকে বলা হয় রেপো রেট। অনেক সময় কি হয়, রেপো রেট দিয়েও অনেক সময় ডিমান্ড ফুলফিল করা সম্ভব হয় না, তখন এমএসএফের সাহায্য ব্যাংকরা নিয়ে থাকে। এমএসএফ কি? মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট ইজ এ উইন্ডো ফর ব্যাংকস টু বরো ফ্রম দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন এন এমার্জেন্সি সিচুয়েশন হোয়েন ইন্টার ব্যাঙ্ক লিকুইডিটি ড্রাইজ আপ। এমন একটা এমার্জেন্সি সিচুয়েশন হয় যখন ব্যাঙ্কগুলোর ব্যাংকের কাছে যে অ্যাসেটগুলো থাকে সেইগুলো দিয়েও অনেক সময় কাস্টমারকে ব্যাংক লোন প্রোভাইড করতে পারছে না। এমন একটা ডিমান্ড বাজারে হয়েছে যেটা কি যে নিজের ব্যাংকের কাছে যে অ্যাসেট আছে সেটা তো হচ্ছে না, অপর অন্য কোনো ব্যাংকে যোগাযোগ করা হলো, সেখানেও তারাও সেই ডিমান্ডগুলো ফুলফিল করতে পারছে না। আর তখন কমার্শিয়াল ব্যাঙ্কগুলো নিজেদের এনডিটিএলের একটা অংশ 1%, টোটাল এনডিটিএলের 1% রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে রেপো রেটে নয়, রেপো রেটের চেয়ে একটু বেশি 1%, 100 বেসিস পয়েন্ট বেশি মতো একটা রেটে, যেটা রিজার্ভ ব্যাঙ্ক ঠিক করে দেয়, সেই রেটে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো রিজার্ভ ব্যাঙ্কের কাছে একটা লোন নেয় শর্ট টার্ম। এগুলোকে বলা হয় এমএসএফ। ব্যাঙ্কস ক্যান বোরো ফ্রম সেন্ট্রাল ব্যাঙ্ক বাই প্রিজিং গভর্নমেন্ট সিকিউরিটি এট এ হায়ার রেট দেন রেপো রেট আন্ডার লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি or LAF. MSF is rate to pegged 100 basis point of percentage. মানে এমএসএফটা হলো রেপো রেটের চেয়ে একটু বেশি। রেপো রেটে যখন ফুলফিল করা যায় না তখন ইন্টার ব্যাঙ্কিং এমার্জেন্সি সিচুয়েশনে
রিজার্ভ ব্যাংকের কাছ থেকে একটা টাকা ধার নেয়, এটাকে বলা হয় এমএসএফ। Difference between SLR and CRR, cash reserve ratio is a percentage of the deposit in detail that a bank has to kept with the RBI. A CRR is kept in the form of cash that has also with RBI. In detail এর একটা অংশ রিজার্ভ ব্যাংকের কাছে থাকতে নো ইন্টারেস্ট ইজ পেড অন সাচ রিজার্ভস। অন দ্য আদার হ্যান্ড এসএলআর ইজ দ্য পার্সেন্টেজ অফ ডিপোজিট দ্যাট দ্য ব্যাংকস হ্যাভ টু কেপ্ট এজ এ লিকুইডিটি অ্যাসেট উইথ দেয়ার ওন ভল্ট। সিআরআরটা রিজার্ভ ব্যাংকের কাছে রাখতে হয় আর এসএলআরটা নিজেদের কাছে রাখতে হয়। সিআরআর ইজ মোর অ্যাক্টিভ অ্যান্ড ইউজফুল মনিটারি পলিসি টু কম্পেয়ার টু এসএলআর। ইউজুয়ালি দ্য আরবিআই চেঞ্জ সিআরআর টু ম্যানেজ লিকুইডিটি ইন দ্য ইকোনমি। এটা টাইম টু টাইম এটাকে চেঞ্জ করে লিকুইডিটি ইন দ্য ইকোনমিতে। এরপরে দেখা যাক যে বর্তমান, আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এখন যে রেটগুলো রয়েছে, সিআরআর হলো 4%, এসএলআর হলো 18%, এমএসএফ হলো 4.25%, ব্যাঙ্ক রেট 4.25%, রেপো রেট 4%। এই রেটগুলো রয়েছে। দেখা যাচ্ছে যে ব্যাঙ্ক রেট এবং এমএসএফ প্রায় সমান সমানেই রয়েছে। এইগুলো কি হয়, বর্তমান পরিস্থিতি, বর্তমান ইনফ্লেশন কন্ডিশন, অর্থনীতির হাল হকিকত দেখে এই রেটটা ঠিক করেছে। যদি দেখা যায় ইনফ্লেশন খুব বেড়ে গেছে, ইনফ্লেশন বেশি হয়েছে, তখন এসএলআর বা সিআরআর বাড়িয়ে দিতে পারে, ব্যাঙ্ক রেট বাড়িয়ে দিতে পারে। আবার যদি দেখে নর্মাল সিচুয়েশান আছে, মানুষের হাতে বাজারে লিকুইডিটি প্রাইস লেভেল কম আছে, লিকুইডিটি গ্রোথের, ইকোনমিক ট্রানজ্যাকশন বা ইকোনমিক গ্রোথের জন্য প্রয়োজন, তখন রিজার্ভ ব্যাঙ্ক কী করবে, সেই ইন্টারেস্টগুলো বা পার্সেন্টেজগুলো, সিআরআর বা এসএলআরের পার্সেন্টেজগুলো কমিয়ে দেবে। এইভাবে অর্থনীতিতে ইনফ্লেশনগুলো বা আরও অন্যান্য ইনফ্লেশনটাই মূলত নিয়ন্ত্রণ করা হয়। হোপ কি এটা সবার ক্লিয়ার হয়েছে। তো আজ এ পর্যন্তই। যদি পড়ানোটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। গুড বাই।